এসএসসি ইংলিশ গ্রামার পার্টের রাইট ফর্ম অফ ভার্বসে তোমরা কিভাবে 5 আউট অফ 5 ক্যারি করবে সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তোমরা যারা এসএসসি 26 এবং 27 বছরের শিক্ষার্থী আছো, তোমরা মনে করো রাইট ফর্ম অফ ভার্ব অনেক ডিফিকাল্ট একটা টপিক এবং এই টপিকের ভিতরে অনেক অনেক রুলস থাকে। আমি এই টপিকে প্রচুর পরিমাণ দুর্বল, আমার ভালনারেবল একটা অবস্থা, আমি অনেক বেশি রুল জানি না, আমি কিভাবে 5 আউট অফ 5 ক্যারি করতে পারি। সো তোমাদের জন্য আজকের ভিডিওটা। আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো রাইট ফর্ম অফ ভার্বের একটা বোর্ড কোশ্চেন বা কলেজের যে কোনো কোশ্চেনে তুমি যদি অ্যাকচুয়ালি 5 আউট অফ 5 পাইতে চাও, আজকের ভিডিওটা দেখা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আলোচনা করব যে রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনে 5 আউট অফ 5 পাইতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কতগুলো রুল জানা লাগবে, বা ওই রুলসগুলোর ব্যবহার কিভাবে করা লাগবে, বা কোন কোন মোড তোমাকে জানতে হবে রাইট ফর্ম অফ ভার্বের একদম পূর্ণাঙ্গ 5 মার্ক যদি ক্যারি করতে চাও। ঠিক আছে, সো আমি শুরু করি, একটু খেয়াল করো। আমরা একটা বোর্ড কোশ্চেন করাবো এবং বোর্ড কোশ্চেনে জেনারেলি আমাদের এখন তো আমরা যখন মানে এটা তো শর্ট সিলেবাসের টাইম, আমাদের জেনারেলি এখানে 10টার বেশি, মনে হয় 14টা মতো গ্যাপ আছে, বাট আমাদের এখন তো ফুল সিলেবাসে 10টা গ্যাপে 5 মার্ক 0.5 করে এক একটাই। সো আমাদের জেনারেলি 10টা গ্যাপ থাকবে, বাট এখানে 14টা আছে। আমরা এখন ট্রাই করব 14টারই ব্যাখ্যা সহ সমাধান করার। ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্টে ব্যাখ্যা দিব, একটু ট্রাই করবা ভিডিওটা A to Z একদম শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ তুমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাইতে পারবা, আমি এতটুকু বিলিভ করি, মানে তোমাদের পুরো পার্সপেক্টিভ বদলে যাবে। সো ফার্স্ট অফ অল দেখো এখানে কি আছে, টাইগার্স নো অ্যাজ ফিউরিয়াস অ্যানিমালস, অর্থাৎ বাঘ, আমাদের মূলত সুন্দরবনের বাঘ নিয়ে কথাবার্তাগুলো বলা হয়, যে বাঘ খুবই হিংস্র একটা প্রাণী হিসেবে পরিচিত। মানে বাঘদের কথা বলা হচ্ছে, যে আমাদের যে বাঘগুলো আছে, বাঘের ফিউরিয়াস মানে হচ্ছে হিংস্র, অ্যানিমালস মানে জন্তু বা প্রাণী। সো এখানে যদি খেয়াল করো যে বাঘ বা বাঘেরা হিংস্র প্রাণী হিসেবে পরিচিত, যেহেতু এখানে প্লুরাল আছে, যে বাঘেরা হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। সো এরপরে আমাদের যে ভার্বটা আছে নো, আমাদের নোর একটা আমাদের সঠিক ফর্ম বসাইতে হবে। আমরা বুঝতেছি যে নো সঠিক ফর্মে নাই। সো আমরা অ্যাকচুয়ালি এখানে কোন সেগমেন্টে সঠিক ফর্মটা বসাবো? তুমি যদি খেয়াল করো যে টাইগার্স নো অ্যাজ ফিউরিয়াস অ্যানিমালস, বাঘেরা কি হিসেবে পরিচিত? হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। এখন ব্যাপার হচ্ছে সাবজেক্ট বা আমাদের যে টাইগার্সটা আছে, এই কি কাজটা করতেছে? হিংস্র প্রাণী হিসেবে কি ও নিজে নিজে পরিচিত? অবভিয়াসলি না। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত কিসের মাধ্যমে? বিভিন্ন সার্ভের মাধ্যমে, মানুষের কথা মানে মানুষের দেওয়া ইনফরমেশনের মাধ্যমে। এই যে বাঘ হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণীর কাজ মানে এটা তো নিজে করতেছে না, অর্থাৎ সাবজেক্ট কিন্তু নিজে কাজটা করতেছে না। বাঘ যে হিংস্র প্রাণী, ঠিক আছে, এটাতে বলতেছে, এটা কারা বলতেছে? আমরা বলতেছি, বিভিন্ন রিপোর্ট বলতেছে, ঠিক আছে, অনেক বিভিন্ন নিউজ চ্যানেল বলতেছে, এইগুলাই তো জেনারেলি হয়। সো বাঘ যে হিংস্র প্রাণী, ঠিক আছে, এই কথা বলার কাজটা এ কি বাঘ নিজে করতেছে? অবভিয়াসলি নিজে করতেছে না। সো সাবজেক্ট যখন কাজটা করবে না, তখন অ্যাকচুয়ালি আমরা কি করব? তখন কিন্তু আমরা অ্যাক্টিভ মোডে আমাদের সেন্টেন্সটা রাখতে পারবো না, তখন আমরা অবভিয়াসলি এটাকে প্যাসিভ করব। ঠিক আছে, সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, তখন আমরা এটাকে প্যাসিভ করব। ঠিক আছে, প্যাসিভ মোডে করব। সেখানে কিন্তু সাবজেক্ট বা টাইগার কিন্তু নিজে কাজটা করছে না, দ্যাটস ওয়াই আমরা এটা প্যাসিভ করব। সো এখানে কি আসবে? টাইগার্স আর নোন অ্যাজ, মানে বাঘেরা পরিচিত। বাঘেরা পরিচিত, এই পরিচিতটা করছে কারা? আমরা করছি, আমরা এই ইনফরমেশনগুলো দিচ্ছি, বা বিভিন্ন তোমার সার্ভে দিতেছে বাঘরা অনেক হিংস্র, একবারে মানুষ ধরলে পুরো ঘাড় মার ছিঁড়ে ফেলে, এইরকম। এইগুলো তো ও নিজে করতেছে না, পরিচয় তো নিজে দিচ্ছে না। ঠিক আছে, তো ও মানুষের সামনে বলতেছে না আমি হিংস্র, বাঘের প্রকৃতি দেখে আমরাই বলতেছি যে বাঘ হিংস্র। তো সাবজেক্ট যেহেতু নিজে কাজটা করতেছে না, দ্যাটস ওয়াই এটা অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ মোডে যাবে। ক্লিয়ার? সো আর নোন অ্যাজ, কারণ এটা তোমার বেসিক্যালি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেগমেন্টে ছিল। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের প্যাসিভের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে এম বা ইজ বার, তারপরে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই পর্যন্তই। সো তারপরে কি আছে দেখো, মনে রাখবা এটা কিন্তু প্যাসিভ সেগমেন্টে গিয়েছে। কেন গিয়েছে আমি তোমাদের ভালো করে বুঝাইলাম। তারপরে বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমাল, তারা কিন্তু, মানে ভালো করে একটু বুঝো, কিন্তু তারা কদাচিৎ কোনো অ্যানিমালকে বা যে কোনো এক জন্তুকে কিল করে বা হত্যা করে হোয়েন দে আর নট হাংরি, অর্থাৎ বুঝাইছে তারা যখন ক্ষুধার্ত না থাকে, তারা কিন্তু জেনারেলি কোনো অ্যানিমাল বা প্রাণীকে হত্যা করে না বা কিল করে না। এখানে যদি খেয়াল করো, এখানে কিলই থাকবে। এখন কেন কিল থাকবে? এর একমাত্র কারণ আমাদের সেন্টেন্সে হার্ডলি আছে, আর যে সেন্টেন্সে হার্ডলি থাকে সেই সেন্টেন্সটা হয় বা সেই সেন্টেন্সটা মূলত পড়ে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে, কারণ হার্ডলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। অর্থাৎ
কোনো একটা সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবা, এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবা। এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কি আছে একটু দেখো। এই ওয়ার্ডগুলো তুমি যদি খেয়াল করো দেখতে পাবা যে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, তারপরে ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এভরিডে, এভরি ইয়ার, এভরি মান্থ, তারপর অন হলিডেজ, অন সানডে, মানডে এটসেট্রা। এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকে তুমি চোখ বন্ধ করে বুঝতে পারবা যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্টের আমাদের যে ভার্ব যেটা আসবে ভার্বটা হবে আমাদের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ V1। সেখানে কি হবে, বাট দে হার্ডলি কিল। এখন কিলের কোনো পরিবর্তন হইলো না, কারণ হচ্ছে এটা কিল তো তোমার প্রেজেন্ট ফর্মই আছে, আর আমাদের যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো দ্যাটস আমাদের ভার্বটাও প্লুরাল হবে, অর্থাৎ কিলই থাকবে, যে কিল এনি অ্যানিমাল হোয়েন দে আর নট হাংরি। তারপরে কি, ইউজুয়ালি দ্য টাইগার্স রেসাইড ইন দ্য ডিপ ফরেস্ট, অর্থাৎ জেনারেলি বাঘেরা তোমার গভীর জঙ্গলে বসবাস করে। সো আমি এখানে ইউজুয়ালির কারণেই কিন্তু আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসবো, কারণ ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। কোনো একটা সেন্টেন্সে যদি তুমি এই যে ইউজুয়ালি দেখো, ইউজুয়ালি দেখো, চোখ বন্ধ করো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার নিয়ে আসবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে মার্কার আসে মনে করবা, সো দ্যাটস আমাদের এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। কিসের স্ট্রাকচার হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে, এবং আমাদের সাবজেক্ট আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্যাটস রিসাইডই থাকবে, অর্থাৎ আমাদের ভার্বটা কিন্তু প্লুরালই হবে, ভার্বটা কিন্তু প্লুরাল ই হবে। সরি, প্রথমত ব্যাপারটা হয়েছে কি, আজকে আমি হচ্ছে ইফতার করছি বুঝছো। আমি হচ্ছে দেখবো আমাকে যারা প্রথম থেকে দেখতা, যারা চিনো এখান থেকে 1 বছর আগে বা 6 মাস আগে, আমি প্রচুর মোটা হয়ে গেছি, ঠিক আছে, প্রচুর মোটা হয়েছি, মানে প্রচুর। আমার দেখবা যে এখানে গালে পুরা মাংস টাংস জমছে, এইখানে প্রচুর পরিমাণে মাংস জমছে, ঠিক আছে, মেনলি প্রচুর মুখে ফেসে প্রচুর পরিমাণে ফ্যাট জমছে, অনেক মোটা হয়েছি, পেট টেটও বেশ মোটা টোটা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই বছর থেকে একটু ডায়েট কন্ট্রোল করতেছিলাম, খাওয়া দাওয়া অনেক কন্ট্রোলে ছিল, একটু জিম টিম করতেছিলাম, মানে এখন করতেছি কন্টিনিউসলি, বাট এত তাড়াতাড়ি তো রেজাল্ট আসবে না, একটু টাইম লাগবে। সো ব্যাপার হচ্ছে আমি 26 সালে কোনো ভাজা পোড়া বা কোনো কোল্ড ড্রিঙ্কস কিছুই খাই নাই, বাট আজকে আমার ফ্রেন্ড বললো যে মামা চল আজকে ইফতার করি, ও ভালো ইফতার মানে করতে পারে, বানাইতে পারে। সো ইফতার ভালো বানাইছে, পুরো গরুর মতো খাইছি, লিটারালি পুরো এই বছর যেহেতু কোনো ভাজা পোড়া খাই না, আজকে সুযোগ পাইছি, ইচ্ছা মতো খাইছি, খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিক হইতেছে বুঝছো, এই কারণে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু মানে আনইজি ফিল করতেছি, প্রচুর পরিমাণ খাইছি, আমারই দোষ, ঠিক আছে, মানে এত মানে পাইছি আর খাইছি, কি আর বলবো, এখন নিজের প্রতি খারাপ লাগতেছে, প্রচুর খারাপ লাগতেছে। তারপরে কি আছে দেখো, দে আর হার্ডলি, আমি এই কারণে দেখবা কথা বলতে বলতে মাঝে সাথে থেমে যাচ্ছি, যে দে আর হার্ডলি ড্যাশ ইন দ্য ওপেন আনলেস দেয়ার ড্যাশ এ স্ট্রং নেসেসিটি। সো এখানে মূলত বলতেছে যে তাদের কদাচিৎ মানে দে আর হার্ডলি সি ইন দ্য ওপেন, মানে তাদের মানে বাইরে দেখা যায় না, বা একদম যে খোলামেলা স্থানে দেখা যায় না, মানে বললেই চলে, ঠিক আছে, আনলেস দে আর টু বি এ স্ট্রং নেসেসিটি। সো এখানে মূলত কি আসবে, আনলেস দে আর হার্ডলি, এখানে সিন হবে। কেন সিন হবে, কারণ এটা মূলত আমাদের হবে তোমার প্যাসিভ স্ট্রাকচারে কেন হবে, এখানে কাদের দেখা যায় বা কাদের দেখা যায় না, বা খুবই কদাচিৎ দেখা যায়, কাদের তারা হচ্ছে আমাদের বাঘ বা টাইগার। এখন টাইগারদের এই যে দেখার কাজটা, টাইগাররা কি নিজে করতেছে, টাইগার বাইরে আসে বা না আসে এটা দেখার কাজ কারা করতেছে, টাইগার নিজে করছে, কারণ দে মানে কিন্তু টাইগার। সো তাদের যে দেখার কাজটা, তারা যে কম বেরোয়, এই দেখার কাজটা কারা করতেছে, বা অবজারভেশনটা কাদের, টাইগারদের নিজেদের না, এই কাজটা কিন্তু আমরা করতেছি, বা যারা গবেষণাটা করে তারা করে, মূলত এই কাজটা কিন্তু তাদের না, অর্থাৎ সাবজেক্ট এখানে কাজটা করতেছে না, দে বা টাইগাররা কিন্তু এখানে কাজটা করতেছে না, যেহেতু সাবজেক্ট এখানে কাজটা করতেছে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে অ্যাক্টিভ মোডে না রেখে প্যাসিভ মোডে নিয়ে যাবো, যে দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন আনলেস দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি। এখানে ইজ কেন হবে, কারণ দেয়ার এর পরে তুমি যদি আমাদের লাস্ট পার্টে দেখো, আমাদের তোমার এ আছে স্ট্রং নেসেসিটি, আর দেয়ার এর ক্ষেত্রে ভার্বটা কিন্তু আমাদের লাস্ট পার্টে মানে কোন সেগমেন্টগুলো সিঙ্গুলার সেগমেন্ট না প্লুরাল সেগমেন্ট, এইটার উপর বেস করে ভার্বটা হয়। সো দেয়ার ইজ এ স্ট্রং নেসেসিটি, ক্লিয়ার, প্রত্যেকটা সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। দে অফেন রিমেইন ড্যাশ হাইড, মানে হাইড হবে, মানে এখানে আছে আর কি, আন্ডার দ্য ডিপ গ্রিন ইনসার্টস অফ দ্য প্রে, তারা জেনারেলি বা সাধারণত আমাদের যে বনের সবুজ অংশ থাকে, গভীর সবুজ অংশ, সেইখানে লুকায় থাকে, কিসের জন্য সেটা হচ্ছে তাদের ইনসার্টস অফ প্রে,
তাদের শিকারের খোঁজে। সো দে অফেন রিমেইন, এখানে হিডেন হবে। এখন হিডেন কেন হবে একটু বুঝাই। একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকতে পারে না, একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকে। সো একটা সেন্টেন্সে যখন দুইটা মেইন ভার্ব আসবে, আমাদের এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে রিমেইন। সো এখানে যদি আরেকটা মেইন ভার্ব আমি হাইড রাখি তাহলে কি হবে? হবে না। সো একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকবে, বাকি যে সকল ভার্ব আসবে ওই ভার্বগুলোকে হয় আমরা আইএনজি যোগ করে নাউন করব, অথবা আমরা টু প্লাস ভার্বের যে বেস ফর্ম যোগ করে ইনফিনিটিভ করব, অথবা আমরা ভার্বের সাথে আরেকটা মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা আমরা এখানে করলাম হিডেন করলাম, এইটা করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দেবো। ক্লিয়ার? সো এই হচ্ছে স্ট্রাকচার। আমি এখানে তোমাদের একটা সেগমেন্ট দেখাইছিলাম যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, সো কোন জায়গায় বা একটা মানে দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে আইএনজি বসে, কোথায় তোমার ভার্বের পরে বেস ফর্ম বসে, দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে কোথায় তোমার মানে পাস্ট পার্টিসিপল হয় বা তোমার এই যে অ্যাডজেক্টিভের ফরম্যাটটা বসে, এইসব আমি কিন্তু করাইছি। আমাদের মেইন ভিডিও লিঙ্কটা আমি আমাদের যে ক্লাস আর কি ক্লাসের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, একটু দেখে নিও কেমন। তারপরে কি আছে দেখো কোন পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। whenever they discern any prospective prey they take a post to fall upon it, অর্থাৎ যখনই তারা একটা মানে খোঁজ পায় প্রসপেক্টিভ প্রে বা আমাদের সম্ভাবনাময় একটা মানে এটাকে কি বলে প্রসপেক্টিভ প্রে সম্ভাবনাময় একটা শিকারের খোঁজ পায়, তখন কিন্তু তারা একটা পোজ নেয় এইটার উপর ঝাঁপিয়ে পড়ার। সো আমরা পুরা প্যাসেজটা যদি পড়ি, পুরা প্যাসেজটা পড়লে আমরা দেখতে পাবো যে আমাদের প্যাসেজটা আছে প্রেজেন্ট মোডে। আর যখন প্যাসেজ প্রেজেন্ট মোডে থাকে তখন আমাদের প্রত্যেকটা কাজে জেনারেলি প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্সের যে কোনো সেগমেন্ট হয়, ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, আর বা তোমার বা বাকি জায়গায় তোমার হয়তো একটু দুইটা একটাই তোমার ফিউচার টেন্স আসতে পারে। সো ম্যাক্সিমাম জায়গায় আমার প্রেজেন্ট টেন্স আসবে। সো আমার যেহেতু প্রেজেন্ট মোডে আছে, মোডটা ডিটারমাইন করা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো whenever they discern, discernই থাকবে, ঠিক আছে। যেহেতু আমাদের ফুল প্যাসেজটা প্রেজেন্ট মোডে আছে, কারণ আমাদের সাবজেক্ট আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ভার্ব প্লুরাল হবে, দ্যাটস ওয়াই whenever they discern any prospective prey they take a pose to fall upon it। টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে যদি আমরা ভার্ব বসাইতে চাই আমরা ভার্বের বেস ফর্মটাই বসাবো, এবং ফলের বেস ফর্ম ফলই। আর বাকি সকল প্রিপোজিশন আমি এখানে লিখছিলাম যে টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশনের পরে এইটা কই রুলটা কই, এই যে টু ব্যতীত অন্য সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাইতে হয় সেই ক্ষেত্রে আমাদের ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা বসাইতে হবে। ক্লিয়ার? সো টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তারপরে কি আছে দেখো, টাইগার্স অফেন ইউনাইট দেমসেলফ টু অ্যাট্রাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস। টাইগার বা আমাদের যে বাঘেরা জেনারেলি তাদেরকে ইউনাইট বা ঐক্যবদ্ধ করে মানে তাদের যে প্রের উপরে অ্যাটাক করার জন্য বিভিন্ন সেগমেন্ট বা বিভিন্ন মানে ডিরেকশনে, মানে অনেক দিক থেকে যাতে আক্রমণ করলে ওকে যাতে আর কি ধরতে পারে আমার এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আর কি। সো এখানে এইটাও দেখো ওপেন আছে, আমি পুরোটাই তো আমাদের প্রেজেন্ট সেগমেন্ট আছে, তারপর আরেকটা সেগমেন্ট দেখালাম যে ওপেন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার ছিল। সো টাইগার্স ওপেন ইউনাইটই থাকবে, কারণ এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্লাস টাইগার হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো আমাদের ভার্ব প্লুরাল হবে, দে অফেন রিমেইন ইউনাইট দেমসেলফ টু অ্যাটাক। এখানে আমি তোমাদের বলছিলাম টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে আমরা যদি কোনো ভার্ব বসাইতে ভার্বের বেস ফর্ম বসাইতে পারি, অ্যাটাকের বেস ফর্ম আর কি অ্যাটাক নিজেই অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট ডিরেকশন। তারপরে কি অ্যান অ্যাডাল্ট টাইগার, একটা প্রাপ্তবয়স্ক বাঘ কি করতে পারে, ডেভর মানে খাওয়া, ঠিক আছে, 20 to 30 kilograms of meat at a single meal, অর্থাৎ একটা টাইগার বা একটা বাঘ তাদের একটা সিঙ্গেল মিলে তোমার 20 থেকে 30 কেজি মাংস খায়। সো এখানে টাইগার্স আমাদের এটা কই অ্যাডাল্ট টাইগার, ঠিক আছে, এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, ডেভরটাকে ডেভোর্স করব, অর্থাৎ আমার ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ ভার্বের শেষে আমরা এস বাই এস যোগ করব, যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, একটু মনে রাখবা, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে দ্য নাম্বার অফ টাইগার্স, আমাদের সুন্দরবনে টাইগার্সের সংখ্যা ড্যাশ ডে বাই মানে ডিক্রিজ ডে বাই ডে। এখানে মূলত কি হবে, এখানে হবে কিন্তু দ্য নাম্বার অফ টাইগার্স ইজ ডিক্রিজিং, ঠিক আছে, ডিক্রিজিং ডে বাই ডে, কারণ ডে বাই ডে যদি কোনো একটা সেন্টেন্সে থাকে ওইটা আমাদের মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচারের ভিতরে আনতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারকে সাবজেক্ট প্লাস এম বাই এস বা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখানে মূলত যেহেতু ডে বাই ডে আছে, আমরা কিন্তু এখানে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আনবো এই ডিক্রিজিং ডে বাই ডে। তোমরা অনেকে বলতে পারো ভাই টাইগার্স এরপরে তো এস আছে, অর্থাৎ টাইগার্স তো প্লুরাল, আমরা এখানে আর দিব, বাট ব্যাপারটা হচ্ছে এখানে টাইগার সাবজেক্ট না, সাবজেক্ট মূলত আমাদের এখানে এই সেগমেন্টটা কাজ করে দা নাম্বার অফ কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে যদি থাকে তাহলে মনে করবা ওইখানে আমাদের
ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। দা নাম্বার অফ সাবজেক্টের সেগমেন্টে থাকলে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এ আর একটা নিয়ম, দা নাম্বার অফ, ঠিক আছে। আর এ নাম্বার অফ যদি কোনো একটা জায়গায় সাবজেক্ট সেগমেন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লুরাল। এখানে যদি এ নাম্বার অফ থাকলো তাহলে আর ডিক্রিজিং হইতো, এখানে দি নাম্বার অফ আছে বলে আমাদের ইজ ডিক্রিজিং হবে, একটু মাথায় রাখবা। পোজিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং ড্যাশ টু বি দ্য মেইন রিজন অফ ডিক্রিজ, অর্থাৎ আমাদের যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে তোমার পোজিং বা শিকার করা, ইলিগাল ট্রাফিক মানে অবৈধভাবে চোরাচালান করা, এই দুইটা। তাহলে এখানে কি হবে, আর যে পোজিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ, মানে এই কমে যাওয়ার প্রধান কারণ আছে বেসিক্যালি এই দুইটা। তারপরে কি, সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড, কনসার্ন বা আমাদের যারা একটু এই সকল বিষয় মানে আমাদের যে অথরিটিটা আছে এই সকল অথরিটির কি করতে হবে, শুড বি কমিটেড টু টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য টাইগার্স, তাদের কিন্তু এই টাইগার্সদের বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে একটা অ্যাকশন নিতে হবে, অ্যাকশন না নিলে কিন্তু কোনোভাবে তাদেরকে বাঁচানো পসিবল না, প্রচুর পরিমাণে একটা অ্যাকশন না নিলে কিন্তু তাদেরকে বাঁচানো পসিবল না। এখন তোমরা এতক্ষণ পড়লা যে ট্যুর পরে ভাই বারবার বেস ফর্ম বসায় আসছি, বাট আপনি এখানে মানে কমিটেড ট্যুর পরে কেন আইএনজি যুক্ত ফর্ম বসাইলেন, বা এটা একটা স্পেশাল স্ট্রাকচার যে কমিটেড টু, এরপরে আমরা যদি কোনো ভার্ব বসাই এরকম কিছু টু আছে, ঠিক আছে, কমিটেড টু, আর এই সেগমেন্টের কিছু টু আছে, এই টুর পরে আমরা অলওয়েজ ভার্বের বেস তোমার যে আইএনজি যুক্ত ফর্মটা বসাই, ঠিক আছে। এটা এক্সেপশনাল রুল, এক্সেপশনাল রুল বুঝো, তাহলে কমিটেড টুর পরে ভার্বের যে আইএনজি যুক্ত ফর্মটা বলবে। সো এই সবগুলো আমি তোমাদের পড়াবো, আমাদের মেইন ভিডিওটা দেখো, মেইন ভিডিওর ভিতরে সব কিছু আলোচনা করা আছে। এবং আমি যদি খুব মানে ভালো করে তোমাদেরকে বলতে চাই এই বিষয়গুলো যারা মনে রাখবা, যেমন আমি তোমাদের এখানে একটু দেখাই যে কোন টু, যেমন এখানে লুক ফরওয়ার্ড টু আছে, উইথ এ ভিউ টু, কমিটেড টু, এই সকল টুগুলোর পরে জেনারেলি তোমার ভার্বের আইনযুক্ত ফর্মটা বসে, ঠিক আছে। টু থাকার পরেও বেস ফর্ম না বসে আইনযুক্ত ফর্মটা বসে। তো তোমরা আশা করি ক্লাসটা বুঝছো, এবং এইভাবে যদি সলভ করো লাস্ট টাইমে প্রচুর পরিমাণ বোর্ড কোশ্চেন সলভ করো, এটা তোমাদেরকে হেল্প করবে অনেক বেশি, বুঝছো। আর একটা কথা মনে রাখবা যে তোমরা যারা এই এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা লাস্ট টাইমে প্রচুর পরিমাণ সাফার করতেছো, নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলতেছো যে ভাই আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব, ভীষণ পরিমাণে একটা সিলেবাস বাকি, লাস্ট টাইমে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতেছি, বাট আমার অ্যাডভান্সমেন্টটা অনেক কম, ব্যাপারটা মোটেও এরকম না। তুমি ট্রাই করতে থাকো, তুমি ট্রাই করলে অবশ্যই পারবা। তোমার সৃষ্টিকর্তা তোমাকে এতটুকু স্ট্রেংথ প্রোভাইড করছে যে তুমি একটা স্বপ্ন দেখছো, এই স্বপ্নটা তুমি ফিল আপ করতে পারবা, ঠিক আছে। তুমি যদি কোনোভাবে স্বপ্ন দেখো যে আমি এইচএসসি একটা জিপিএ 5 পাবো, তোমার সৃষ্টিকর্তা এই স্বপ্নটা তোমাকে দেখাইছে, মানে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, সে তোমাকে বা সৃষ্টিকর্তা তোমাকে কিন্তু এই অ্যাবিলিটিটা প্রোভাইড করছে বলেই এই স্বপ্নটা তুমি দেখতে পারতেছো। অর্থাৎ তুমি যতগুলো স্বপ্ন দেখো, মানে তুমি অ্যাজ এ হিউম্যান বিং তুমি যতগুলো স্বপ্ন দেখো, বিলিভ মি তুমি সবগুলো স্বপ্ন ফিল আপ করতে পারো, বা তোমার টার্গেট ফিল আপ করতে পারো, তোমার গোল ফিল আপ করতে পারো। তুমি যতগুলো স্বপ্ন দেখো তোমার এক্সিস্টিং লাইফে, তুমি সবগুলো স্বপ্ন ছুঁতে পারো। তোমার ঈশ্বর বা তোমার আল্লাহ, তুমি যে ধর্মের অবলম্বী হও না কেন, কোনো প্যারা নেই, তোমার সৃষ্টিকর্তা অ্যাকচুয়ালি তোমাকে ওই অ্যাবিলিটিগুলো দিছে, দ্যাটস ওয়াই তুমি স্বপ্নগুলো দেখতে পারতেছো। সো যেহেতু তুমি স্বপ্নগুলো দেখতে পারতেছো, তুমি কিন্তু তোমার স্বপ্নটা পারবা, তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। তুমি যেটা মনে করতেছো যে ভাই আমি পারবো না, এটা কোনোভাবে সম্ভব না, তুমি পারবা, তুমি পারবা। তুমি একটা ভালনারেবল স্টেটে আসো, তুমি জাস্ট ভালনারেবল স্টেট থেকে একটু বেরো, তুমি একটু নিজের আত্মবিশ্বাসটা বিল্ড আপ করো, একটু পড়ার টেবিলে টাইম দাও, প্রথম দিকে একটু মানে কনসিস্টেন্সি মেনটেন করার ট্রাই করো, একদম লাস্ট টাইমে দেখবে যে তুমি অটোমেটিক কনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা করতেছো, এবং তোমার সৃষ্টিকর্তা তোমাকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যাবেন। তুমি যদি লাস্ট টাইমে তোমার সর্বোচ্চ ডেডিকেশনটা দাও, অনেস্টলি পড়াশোনা করো, ইটস পসিবল ফর ইউ গাইজ, তোমরা সবাই ভালো একটা ফলাফল করতে পারবা, এত ভয় পাওয়ার কিছু নাই। 3 মাসে মানুষ মানে পৃথিবী বদলায় ফেলে, আর তুমি জাস্ট একটা এইচএসসি-তে গোল্ডেন পাইতে পারবা না, এটা কেমন, এটা খুব একটা মানে স্যাড একটা বিষয় যে তোমরা নিজেদের উপরে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারো না। দিস ইজ ভেরি ব্যাড ফর ইউ গাইজ, এটা খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। সো তুমি ট্রাই করো নিজের বেস্টটা দিয়ে ট্রাই করার, এবং তুমি ট্রাই করো নিজের বেস্টটা দেওয়ার, এবং তুমি ট্রাই করলে অবশ্যই পারবা, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, ইউ ক্যান মেক ইট হ্যাপেন, জাস্ট মেক ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। তোমরা যারা 26 ব্যাচ আর 27 ব্যাচ আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, তোমরা তো অনেক কষ্ট করতেছো, তোমরা যারা ইংলিশ পারো না বা বাংলা পারো না, বা দেখা যাচ্ছে যে আইসিটি পারতেছো না, বা আরো ইকোনমিক্স পারো না, তোমরা চাইলে আমাদের স্বপ্নলাভীর ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। স্বপ্নলাভী.com লিখে সার্চ করলে
এখানে মোটামুটি সব পেয়ে যাবা। স্বপ্নরাবি.com লিখে সার্চ করলে এখানে তোমার আমাদের কোর্সে কি কি থাকবে, তোমাদের ফুল প্রিপারেশন কিভাবে কভার করবো, আমাদের এখানে কোর্স তুমি দেখো, আমাদের কোর্সের আমাদের ওয়েবসাইটে বই পর্যন্ত আছে, সব বেনিফিট। আমরা খুবই স্পেশালাইজড এবং খুবই ডেভেলপড ওয়েতে তোমাদেরকে সার্ভিসটা দিই। সো তোমরা যদি চাও আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো, বেস্ট এবং সেটা একটা তুমি কামব্যাক দিতে পারবে। এটা হচ্ছে 27 ব্যাচের কোর্স, আর 26 ব্যাচের কোর্স কই, ঠিক আছে 26 ব্যাচের কোর্স কোনটা আমি একটু দেখাই। তোমরা ওয়েবসাইট ভিজিটগুলো সব দেখতে পারো, স্বপ্নরাবি.com, এখানে ফ্রি ক্লাসেরও ব্যবস্থা আছে, তোমরা সেটা একটা আমাদের কাছ থেকে বেনিফিট সিকিউর করতে পারবা। এটা হচ্ছে 26 ব্যাচের কোর্স, ঠিক আছে ফাইনাল রিভিশন। এটা হচ্ছে 27 ব্যাচের কোর্স। তুমি যে কোর্সে যাবা, কোর্সে এন্ট্রি নেওয়ার পরে তুমি কিভাবে ভর্তি হবে এখানে দেখলে কিভাবে ভর্তি হবে এটা চলে আসবে একটা ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। তারপরে তোমার এখানে আরো অনেক কিছু আছে যে আমাদের কোর্সে কি কি থাকবে, কোন কোন বেনিফিট সিকিউর করতে পারবো, 26 ব্যাচের সাথে সবকিছু থাকবে। ইংলিশ কোর্স আছে, বাংলা কোর্স, আইসিটি কোর্স, ইকোনমিক্স কোর্স, প্রি অ্যাডমিশন কোর্স, সবকিছু আছে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আরেকটা বিষয় একটু না বললেই নয়, যে আমি নিজে আমার হচ্ছে পড়াশোনার আমি একদম এইচএসসি লাস্ট টাইমে কিভাবে একটা কামব্যাক দিলাম পূর্ণাঙ্গ, তুমি শুনলে নিজেই মানে অবাক হয়ে যাইতে পারো, ঠিক আছে। যে আমি নিজে এইচএসসি লাস্ট টাইমে কিভাবে একটা কামব্যাক দিলাম, আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। আমি জেনারেলি গল্পটা খুব কম শেয়ার করছি। সো আমি অ্যাকচুয়ালি নিজেই, আমার এইচএসসি প্রি টেস্টের রেজাল্ট ছিল খুবই বাজে, আমি প্রি টেস্টে পাইছিলাম খুব সম্ভবত ডি। সো আমার প্রি টেস্টে আমি যখন ডি পাই তখন আমার তো মন ভেঙে যায় না। প্রি টেস্টে জেনারেলি 1 মাস পরে টেস্ট হয়। সো প্রি টেস্টের পরে আমি যখন পড়াশোনা শুরু করি, জাস্ট আমি 1 মাস পড়াশোনা করে আমি কলেজে ফার্স্ট হই, খুলনা সিটি কলেজ। খুলনার দিকে তোমাদের যাদের বাড়ি, তোমরা দক্ষিণবঙ্গে যারা আসো, তোমরা খুলনা সিটি কলেজের নাম শুনবা, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা, অর্থাৎ আমাদের খুলনা সিটি কলেজ। সো আমি মানবিকে ছিলাম। সো আমি জাস্ট আমার প্রি টেস্টের রেজাল্ট ছিল ডি, অ্যান্ড আমি মাত্র 1 মাস পড়াশোনা করি, প্রচুর পরিমাণ পড়াশোনা করি, অ্যান্ড আমি কলেজে কিন্তু ফার্স্ট হই। আমাদের যে সেগমেন্টে, আমাদের আর্টসের সেগমেন্টে, মানবিকের সেগমেন্টে কিন্তু আমি ফার্স্ট হই। তারপরে আমি তো এইচএসসিতে গোল্ডেনও পাই। সো এই কামব্যাকটা আমি দিতে পারছিলাম জাস্ট আমার 2টা সেগমেন্ট ছিল বলে। প্রথমত আমার স্ট্রেংথ ছিল, দ্বিতীয়ত আমার ব্লিডিং ছিল, যে আমি বিশ্বাস করতে পারতাম যে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি অ্যান্ড আই ক্যান মেক ইট হ্যাপেন। দ্যাটস ওয়াই আমি এটা পসিবল করতে পারছি। আর আমার স্ট্রেংথ ছিল যে আমি পরিশ্রম করব, যে আমাকে পরিশ্রম করতে হবে। আমি দেখা যাচ্ছে যে লাস্ট টাইমে 15, 16, 17, 18, 19, 20 ঘন্টা আমি যতক্ষণ পারতাম ততক্ষণ পড়তাম, যতক্ষণ আমার এনার্জি থাকতো ততক্ষণ পড়তাম, যতক্ষণ আমি দেখতেছি যে আমি পারতেছি না, যে আমার এখন হবে না, আমি না ঘুমাইলে দেখা যাচ্ছে আমি হয়তো একটু মানে আমার মাথাটা ঘুরায় পড়ে যাইতে পারি। সো ওই জায়গায় এসে আমি মানে গিভ আপ করছি। আদারওয়াইজ আমি পুরা প্রসেসটা কন্টিনিউ করে গেছি একা একা, খুবই বোরিং লাইফটা। মানে আমি ওইখানে কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না, ফ্রেন্ডরা বিকেলে আড্ডা দিতেছে, ফোন দিতেছে, মামা বাইরে আয় চা খেয়ে চলে যায়, আমি চা খাই নাই, ঠিক আছে, আমি বাদ দিলাম। ওই যে লাইফে আমি এইচএসসি লাইফে লাস্ট টাইমে 3 বা 4 মাস স্যাক্রিফাইস করলাম, অ্যাডমিশন টাইমে 3 বা 4 মাস স্যাক্রিফাইস করলাম, এখন আমার লাইফের যে বর্তমানে অবস্থাটা একটা শেফের ভিতরে আসছে, ঠিক আছে। এখন আমি মোটামুটি আমার মনে হচ্ছে যে আমি যে জিনিসগুলো চাই বা আমার যে জিনিসগুলো প্রয়োজন, আমি ওই দিকে ধাবিত হচ্ছি। সো দ্যাট ইজ দ্য থিং, যে তুমি লাইফে ভালো কিছু করতে গেলে একটা টাইম তোমার খারাপ যাবে, একটা খারাপ সময়ের ভিতর দিয়ে তোমাকে যাওয়া লাগবে, বাট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে তোমার একটা ভালো সময় আসবে। জাস্ট ওই ভালো সময়টা আসানোর জন্য বা ভালো সময় যাওয়ার জন্য তোমাকে বর্তমান যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা একটু ভালোভাবে ব্যবহার করা লাগবে, পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করা লাগবে, একা একা পড়া লাগবে, বোরিংনেসটা অ্যাকসেপ্ট করা লাগবে, কনসিস্টেন্সি মেনটেন করা লাগবে। সবকিছু ভালোভাবে মিলায় তুমি যখন সামনের দিকে আগাবা তখন তোমার ফিউচারটা একটু ব্রাইট হবে। আদারওয়াইজ তুমি যদি ইন্ডিয়ান বা গতানুগতিক পোলাপানের মতো যে ভাই আমি গেম খেলতেছি, আমি বিকেলে ঘুরতেছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, ওর সিলেবাস শেষ হয় না, আমারও সিলেবাস শেষ হয় নাই, মানে ওর প্রিপারেশন খারাপ, আমার প্রিপারেশনও খারাপ। সো এইগুলো আসলে প্রচুর পরিমাণে প্যারা দিবে একদম লাস্ট টাইমে তোমাদেরকে। কারণ তোমার লাইফ যে কতটা টাফ জাস্ট ইউ ক্যান নট ইমাজিন। রাইট নাও তুমি চিন্তা করতে পারতেছো না যে তোমার লাইফ অ্যাকচুয়ালি কতটা ইজি, মানে বর্তমানে তুমি যেটা চিন্তা করতেছো, বাট তুমি চিন্তা করতে পারতেছো না আফটার এইচএসসি আমার লাইফ কি পরিমাণ ডিফিকাল্ট হইতে পারে। মানে ফ্যামিলির কন্ডিশন, অনেক কিছু থাকে বা অনেক সেগমেন্ট। কারণ তুমি বড় হচ্ছ, তুমি মানে ম্যাচিউরিটির দিকে যাইতেছো, তোমার সামনে ফিউচার আছে। সো আমি বলবো জাস্ট এই এইচএসসি লাইফের এই যে 3-4 মাস এখন থেকে বোরিংনেসটা অ্যাকসেপ্ট করো, কনসিস্টেন্সি মেনটেন করো, পড়াশোনা করো, এটা অ্যাডমিশন পর্যন্ত কন্টিনিউ করো। আফটার দ্যাট তোমার যা খুশি তুমি মোটামুটি করতে পারবা। মানে এইচএসসি পরে অ্যাডমিশন দিয়ে যখন ইউনিভার্সিটিতে যাবা তখন তোমার জন্য মোটামুটি অনেক স্কোপ থাকবে। এখন স্কোপ অফ ইউনিভার্সিটি 2 রকমের থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। তুমি ভালোর দিকে আগাইলে অবশ্যই লাইফে অনেক কিছু করতে পারবা, আর খারাপের দিকে আগাইলে তুমি গল্লায় যাবে, ঠিক আছে। সো এইভাবে আগাও, তোমাদের জন্য শুভকামনা থাকলো, এবং তুমি চাইলে সবকিছু করতে পারবা। তুমি একটু ডিসিপ্লিনড ওয়েতে আগাইলে পসিবল, এভরিথিং ইজ পসিবল। টাটা, এ পর্যন্তই। আমি জাস্ট এইগুলো একটু মনে করাই দিলাম যে তোমরা চাইলে সবই সম্ভব, একটু মনোযোগ থাকা লাগবে, একটু মানে আমাদের যে সদিচ্ছা থাকা লাগবে, এগুলো না থাকলে অ্যাকচুয়ালি পসিবল না, বুঝছো। টাটা।